পর্যন্ত ইতালিকে থামাতে পারল না ইংল্যান্ড। থ্রি লায়নের স্বপ্ন গুড়িয়ে ইউরোর দ্বিতীয় শিরোপা জয় করল মানচিনির শিষ্যরা। আমরা জিতছি! And I'm celebrating that Italy has won the cup. করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড, 230 জনের প্রাণহানি। গ্রামাঞ্চলে শ্বাসকষ্ট না হলে পরীক্ষাই করাচ্ছে না কেউ, শিগগিরই অনুমোদন পেতে পারে বুয়েটের অক্সিজেন। 2000 কোটি টাকার প্রকল্প বেড়ে দ্বিগুণ, 9 বছরের কয়েক দফা বেড়েছে মেয়াদও। বিআরটি প্রকল্পে গাজীপুর করিডোর নিয়ে প্রশ্ন। এবং করোনা মহামারীতে কোরবানির পশু কিনতে অনেকে বেছে নিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্ম ও খামার। পশুর রং, লাইভ ওয়েট বিবেচনায় দাম নির্ধারণ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ইউরো ফাইনালের খবর। টাই ব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ইউরোপ সেরা হলো ইতালি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও খেলা শেষ হয় 1-1 সমতায়। এরপর পেনাল্টি শুটআউটে 3-2 ব্যবধানে জয় তুলে নেন ইতালি। 1968 সালের পর আবারও ইউরোর মুকুট ফিরে পেল আজুরিরা। ইতালির কাছে ইংল্যান্ডের হার কোনোভাবেই মানতে পারছেন না ইংল্যান্ডের সমর্থকরা। তারা কাঠগড়ায় তুলেছেন কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল ও একাদশ নির্বাচনকে। অভিজ্ঞদের বাদ দিয়ে কেন তরুণরা পেনাল্টি নিল তার উত্তর খুঁজে পাচ্ছে না সমর্থকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। পুরো আসরে দাপট দেখিয়ে ইংল্যান্ড জায়গা করে নেয় ইউরোর ফাইনালে। 55 বছর পর আবারও বড় ট্রফি জয়ের উপলক্ষ এসেছিল থ্রি লায়নদের সামনে। দল হবে ইউরো চ্যাম্পিয়ন, এই স্বপ্ন নিয়েই উইম্বলিতে হাজারো সমর্থক। মাঠে বসে খেলা দেখার সুযোগ ছিল 60,000 দর্শকের। টিকিট নেই, তারপরও মাঠের বাইরে জড়ো হতে থাকেন দর্শকরা। থ্রি লায়নদের ট্রাইব্যাক ভাগ্যটা যে বরাবরই খারাপ, এবারও ভাগ্য বিধাতা মুখ তুলে দেখেননি। 3-2 ব্যবধানে হারতে হয় ইংল্যান্ডকে। শেষ হয় ইউরোপ সেরা হবার স্বপ্ন। দলের এমন হার সমর্থকরা কোনোভাবেই মানতে পারছেন না। অনেকে দুষছেন কোচ সাউথগেটের কৌশলকে। কেন অনভিজ্ঞরা পেনাল্টি নিলেন, এর উত্তর খুঁজছেন তারা। এটা খুবই দুঃখের এবং হতাশার। এই পরাজয় মেনে নেওয়া যায় না। আমরা এগিয়েছিলাম, তারপরেও হেরে গেছি কারণ আমাদের কোচের ভুল সিদ্ধান্ত। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার ইউরো ফাইনালে হার। ইংল্যান্ড সমর্থকদের কষ্টটা যেন বেড়ে চলছে। শেষ পর্যন্ত ইতালিকে থামাতে পারল না ইংল্যান্ড। থ্রি লায়নের স্বপ্ন গুড়িয়ে ইউরোর দ্বিতীয় শিরোপা জয় করল মানচিনির শিষ্যরা। শোয়েব কবির, সময় সংবাদ, উইম্বলি, লন্ডন। আক্ষেপ ঘুচানোর এমন মুহূর্ত সবার জীবনে আসে না। সব দলের রবার্তো মানচিনিও থাকেন না। যাদের থাকেন তাদের ভালোই চেনা এ আনন্দের প্রতিটা মুহূর্ত। ঘরের মাঠে জেতা 1968 ট্রফিটা আবারও রোমে ফিরিয়ে আনলো কিয়েলিনি বাহিনী। ঘুচল 53 বছরের আক্ষেপ। ইউরো জয়ের আনন্দে ভাসছে গোটা ইতালি। আসরের দ্বিতীয় শিরোপা জয়ে পথে নেমে উল্লাস করেছে ভেনিসের জনগণ ও সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও। ট্রফি উদযাপনের খবর জানিয়েছেন ইতালির প্রতিনিধি মাকসুদ রহমান। ইতালির জয়ে আমরা উল্লাসিত, আমরা আনন্দিত। এখানে প্রায় 2 লক্ষ বাংলাদেশি আছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ইতালির জয়তে আমরা অনেক অনেক খুশি। ইটালিয়ান কমিউনিটি থেকে আমরা অনেক আনন্দ পেয়েছি, উৎসাহিত। আমরা অনেক আনন্দিত। ইতালিয়ান টিমকে সেই সঙ্গে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরাও এই মুহূর্তে ঘরের বাইরে আছেন এবং ইটালিয়ানদের সঙ্গে সেই জয়কে উপভোগ করছেন। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। করোনা প্রসঙ্গ। দেশে করোনায় রোববার সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় 230 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 11,874 জন। সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকায় মারা গেছেন 56 জন। এদিকে শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল হাসপাতালগুলো। ব্যুরো ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এখানে অপেক্ষা করতে হয় আইসিইউতে, যে কখন একজন মারা যাবে, তারপর আরেকজন ওইখানে তার পেশেন্টকে নিয়ে যেতে পারবে।
থাবায় প্রায় সব জেলায় আক্রান্ত। মৃত্যু আর আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহ ধরেই দ্বিগুণ গতিতে এগুচ্ছে। মৃত্যুর মিছিল প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। আইসিইউ আর অক্সিজেন সংকটে দিশেহারা স্বজনদের আহাজারি হাসপাতাল থেকে হাসপাতালে। উচ্চ ঝুঁকিতে থাকা খুলনা বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ৬৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৩৪%। হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সংকটের অভিযোগ স্বজনদের। ডাক্তার ডাকলে ডাক্তার পাওয়া যাচ্ছে না। ২৪ ঘন্টা আমাদের রোগীদের আমাদের নিজেরাই ট্রিটমেন্ট করা লাগতেছে। সপ্তাহ জুড়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে চট্টগ্রামে ৩৯ জন আর বরিশালে ৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হারও প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। দিনের পর দিন বেড়ে চলেছে রাজশাহী বিভাগে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীর ২ জন, নাটোরের ৯ জন, পাবনা ও সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের ৩ জন, নওগাঁর ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জের 1 জন মারা গেছেন। শেষ সময়ে রোগীগুলো আমাদের কাছে ট্রান্সফার করে যখন ক্রিটিক্যাল হয়ে যায়। এইগুলো রোগীর মধ্যে অনেক রোগীগুলাই বাঁচানো যায় না। ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩০.৩১%। প্রতিদিনই হাসপাতালে দেখা দিচ্ছে অক্সিজেন আর আইসিইউ সংকট। পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেক মুমূর্ষু রোগী। অক্সিজেন সংকট রয়েছে, আইসিইউ সংকট অনেক বেশি রয়েছে। করোনা ওয়ার্ডে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে, মানুষের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ৮ জন, টাঙ্গাইলে ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনার সংক্রমণ গ্রামে ছড়িয়ে পড়লেও ভোলার প্রান্তিক হাটবাজারে চলমান লকডাউন ও স্বাস্থ্যবিধি সম্পূর্ণ উপেক্ষিত। সরকার ঘোষিত বিধিনিষেধ আমলে না নিয়ে ইচ্ছে মতো চলাফেরা করছেন লোকজন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে গ্রামগঞ্জে নির্দেশনা বাস্তবায়নে জোর দিচ্ছে জেলা প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারী থেকে দ্বীপ জেলা ভোলার ২০ লাখ মানুষকে রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করলেও প্রান্তিক হাটবাজারগুলো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯টি ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন সকাল বিকাল অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়িয়ে হাটবাজারগুলোতে চলছে বেচাকেনা। চায়ের দোকান ও রেস্টুরেন্টে বসে দীর্ঘ আড্ডা দিতেও দেখা যায় অনেককে। অজুহাতের শেষ নেই অবাধ চলাচলকারীদের। বাজারে বাজার নিতে হইব, না নিলে আমরা খামু করতে নেই। খালা একটু অসুস্থ, এই কারণে হেবে যাইতে হইব। মাস্ক আছে, মাস্ক পকেটে না বাইরে তো ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। এই কাতে দেশ গরম একটু ঘুরি গাড়ি। আমার মুখোশটা ধুয়ে থুয়েছি সবাই, বুঝলেন? ভিজা দিকে দিয়ে দেরি নিয়ে আইছি বাজারে একটা জর্দার লিগে। আপনার দেখে দাঁড়াইলাম। করোনার ভয়াবহতা থেকে রক্ষায় বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিলেন সিভিল সার্জন। কঠোর আইনের মাধ্যমে সবাইকে মাস্ক পরা বাধ্য করা উচিত বলে আমি মনে করি। সচেতনতার অভাবে নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটছে বলে মনে করে উপজেলা প্রশাসন। আমরা যখন যাই তখন কিছুই পাওয়া যায় না, সমস্ত দোকান পরেই বন্ধ পাওয়া যায়। আর অভিযান জোরদারের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে গ্রামেগঞ্জে নির্দেশনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং যারা জনপ্রতিনিধি তাদের মাধ্যমে গ্রাম অঞ্চলটা যাতে সার্বক্ষণিকভাবে এটা যেন নির্দেশনা প্রতিপালন হয় সে বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। ভোলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 2100 জন আর মারা গেছেন 26 জন। সময় সংবাদ, ভোলা। নাটোরে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন প্রায় 2700 করোনা রোগী। আর চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রয়েছে মাত্র 70টি শয্যা। শয্যা সংকটের কারণে অনেকে বাড়ি থেকেই নিচ্ছেন চিকিৎসা। আর এদের সেবা দিতে জেলা পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে অক্সিজেন ব্যাংক। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। প্রতিদিনই নাটোরে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। 10 জুলাই পর্যন্ত নাটোর জেলায় প্রায় 2700 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্তদের একমাত্র চিকিৎসাস্থল নাটোর সদর হাসপাতাল। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য মাত্র 70 শয্যার ব্যবস্থা থাকলেও প্রতিদিন করোনা ও উপসর্গ নিয়ে শতাধিক রোগী এখানে ভর্তি হচ্ছেন। হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা না থাকায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেক করোনা রোগী। বাড়িতে চিকিৎসাধীন রোগীর অক্সিজেনের প্রয়োজন হলেই ফোন দিলেই বিনামূল্যে পৌঁছে যাচ্ছে জেলা পুলিশের অক্সিজেন। 24 ঘন্টাই এই সেবা পাচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। যা বেড তার চেয়ে দ্বিগুণ রোগীর চিকিৎসা হচ্ছে, যার কারণে রোগীরা বেড পাচ্ছে না। হাসপাতালে তেমন একটা সার্ভিস না পাওয়ার কারণে বাসায় চিকিৎসা শুরু করা লাগছে। কল দিন, ওনারা দ্রুত সময়ের মধ্যে
আপনারা আমার অক্সিজেন পৌঁছে দেয়। সেন্টার অক্সিজেন পদ্ধতি না থাকায় নাটোর সদর হাসপাতালে সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করছে। অনেক সময় নাটোর সদর হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিলে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক থেকে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। আমাদের যে রোগীগুলো হোম কোয়ারেন্টাইনে যাচ্ছে তাদের যদি লিমিটেড অক্সিজেন লাগে তখন পুলিশ সুপার মহোদয় তাদের ব্যাংকের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করছে। জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হয়, পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের নিজস্ব পরিবহনে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং তাদেরকে রিফিল করা এবং আরও লাগলে সেটাও আমরা তাদেরকে স্থাপন করে দিচ্ছি। গত 23 জুন 75টি ছোট বড় সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে নাটোর পৌরসভায় কার্যক্রম শুরু করে জেলা পুলিশ। 2 সপ্তাহের ব্যবধানে 150টি সিলিন্ডারের মাধ্যমে জেলায় এই কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এ পর্যন্ত প্রায় 200 জনকে অক্সিজেন সেবা প্রদান করেছে জেলা পুলিশ। সময় সংবাদ, নাটোর। করোনার তৃতীয় ঢেউয়ে সীমান্ত এলাকা ছাপিয়ে রাজধানীতে হাসপাতালগুলোরও এখন বেহাল দশা। গত এক সপ্তাহে সারা দেশে আক্রান্ত ব্যক্তির 31% শনাক্ত হয়েছেন ঢাকায়। পাল্লা দিয়ে রোগী বাড়লেও অভিযোগ রয়েছে কোভিড হাসপাতালে পর্যাপ্ত পরীক্ষার সুবিধা না থাকার। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দোহার থেকে আসা 55 বছরের আব্দুল মান্নান কিংবা ঢাকার 37 বছর বয়সী ফারজানা আক্তার, সবার গল্পটা প্রায় একই। ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে, কিন্তু অনিশ্চয়তায় শয্যা পাওয়া। ল্যাবে গেছিলাম, তারপরে আপনি ধানমন্ডি 27-এ না পেয়ে এখানে আসছি। ওনারা বলছে বেড একদমই ফাঁকা নেই, ওনারা ভর্তি নেবে না, ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি। আমরা ডেল্টা নিয়ে যাই, পরে আবার ইবনিসি নিয়ে গেছি, কিন্তু ওনাদের এখানে সিট নাই, পরে আমরা এখানে নিয়ে আসছি। আইসিইউর কোনো সিট বেড খালি পাচ্ছি না আমি। সীমান্ত এলাকা ছাপিয়ে সর্বোচ্চ সংক্রমণ এখন রাজধানীতে। গত এক সপ্তাহে সারা দেশে আক্রান্ত ব্যক্তির 31 ভাগে শনাক্ত হয়েছেন ঢাকায়, আর মোট প্রাণহানির 12%ই এখানে। হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ। সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মধ্যেও সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। সবচেয়ে বড় কোভিড বিশেষায়িত হাসপাতাল ডিএনসিসিতেও নেই প্রয়োজনীয় সব পরীক্ষার সুযোগ। নার্সে 2-3 বার নক করার পর তারপর আসে, হয়তো আসার পরে তারপর বলে যে আপনাদেরকে এগুলো শিখে নিতে হবে। বলছে এই টেস্টটা এখানে হবে না, এটা বাইরে থেকে করে নিয়ে আসতে হবে। পরীক্ষা নাই থাকার কারণে তখন আমি বাইরের হসপিটালে যোগাযোগ করে তারপর আমার এখান থেকে স্যাম্পল কালেকশন করে আমি সেই পরীক্ষাটা করি। রোগীকে খাওয়ানোর জন্য কোনো পানির ব্যবস্থা নেই। তবে কর্তৃপক্ষ বলছে মান নিশ্চিতের পাশাপাশি নজর দেওয়া হচ্ছে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর দিকে। I am only 50 bed of central oxygen supply. এটা নিয়ে আমরা চিন্তায় আছি, বাট আমি আবার যাতে 250 আরো করা যায় সেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা হয়েছে, আমরা চিঠিও দিয়েছি। নতুন করোনা হাসপাতাল, ওইখানে যতটুকু বেড বাড়ানো সম্ভব চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলছে রোগীদের বড় একটি অংশই হাসপাতালে আসছেন সংকটাপন্ন অবস্থায়। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2000 কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4500 কোটি টাকাতে। গত 9 বছরে কয়েক দফা কাজ শেষ করার মেয়াদ পেরিয়ে গেলেও আরও কত বছর সময় লাগবে তা বলতে পারছেন না কেউই। বলা হচ্ছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কথা। এসবের মধ্যেই যোগাযোগ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন প্রকল্পের কাজের মান ও নকশা নিয়ে। তাদের মতে গাজীপুর করিডোর বিআরটির জন্য উপযুক্তই নন, তবে অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। শিববাড়ি থেকে হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত প্রায় 21.5 কিলোমিটার সড়কে চলছে এই বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ। তবে গেল 9.5 বছরে দফায় দফায় মেয়াদ বাড়ানো হলেও এই প্রকল্পের কাজ শেষ হয়েছে এ পর্যন্ত মাত্র 58.5%। এদিকে গাজীপুরের মেয়র ও দেশের শীর্ষ যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই বিআরটি প্রকল্পের নকশায় রয়েছে মারাত্মক ভুল, তাই এই প্রকল্প শেষ হলেও এই এলাকার মানুষ তার কোনো সুফল ভোগ করতে পারবে না। কিন্তু কেন? সরেজমিনে দেখা যায় 4টি ভাগে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এরই মধ্যে শেষ হয়েছে সড়কের পাশের ফুটপাত, ড্রেনেজ ও বাস ডিপো নির্মাণ। এখন চলছে বিমানবন্দর থেকে চেরাগালি পর্যন্ত টানা উড়াল সড়ক, 25টি স্টেশন ও ভিন্ন ভিন্ন 7টি মোড়ে ওভারপাস নির্মাণের কাজ। তবে সড়ক বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা বলছেন ওভারপাস ও উড়াল সড়ক বিআরটির বৈশিষ্ট্যই নয়। ড্রেনের ব্যবস্থা করেছে, যেই পরিমাণ পানি আসবে সেই পানি বের হওয়ার জায়গা নেই। 8 থেকে 10 লাইনের যেখানে গাড়ির চাপ আছে সেখানে একটা বাস
শুধু আসা যাওয়ার মধ্যে সেখানে যানজটটা আরও বেশি হবে। এবং আমাদের দুই পাশে 32টা ইউটার্ন আছে, এই ইউটার্নের মধ্যে কোনো ব্যবস্থা নাই, এগুলো দুই পাশেতে গাড়ি এসে মেন রোডে এসে ব্লক হয়ে যাবে। বাসের প্যাসেঞ্জারই কিন্তু পথচারী হয়, তাহলে পথচারীর জন্য যদি আমি 4 ফিট 5 ফিটের ফুটপাত দেই, বিরাট ভুল আছে। এখানে 8টা ফ্লাইওভার আছে, এই 8টা ফ্লাইওভার দিয়ে এই করিডোরটাকে ইরিভার্সেবল ড্যামেজ হয়ে গেছে। এখনই প্রকল্পের নকশা পরিবর্তন না করলে সরকারের 4.5 কোটি টাকা বিফলে যাবে বলেও মনে করেন তারা। মাটির নিচে যেটা চলে গেছে যাক, উপরে যেটা আছে অন্তত সেটা সংশোধন করলে এখানে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। ডেফিনিটলি বাইবেল না, এটা পরিবর্তন করা যাবে। তবে বিআরটি সংশ্লিষ্টরা বলছেন বিচ্ছিন্নভাবে না বলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে নকশার ভুল ধরিয়ে দিতে হবে। তার তো আসলে এই সম্পর্কে কোনো ধারণা নাই বা তার কোনো এক্সপার্টাইজ নাই। কেউ যদি আমাদেরকে একেবারে ওরকম ডিজাইন ধরে ডেটা দিয়ে বলতে পারে যে এখানে এখানে ভুল, আমরা ওয়েলকাম করব, তার প্রয়োজন হলে আমরা তাকে ফি দেব। ক্রসিংয়ে যাতে আমাকে পড়তে না হয় ওই জায়গাগুলি বিআরটি এলিভেটেড উপায়ে যাবে। চুক্তি অনুযায়ী 2022-এর জুনে বিআরটি খুলে দেওয়ার কথা থাকলেও তা 2023-এর আগে সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে খোদ প্রকল্প সংশ্লিষ্টরাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী দেয়া উপহারের ঘর ভেঙে যাওয়া সহ তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বরিশালে। মেহেন্দিগঞ্জে ভাঙার পাশাপাশি ফাটল ধরেছে অনেক ঘরে। অভিযোগ আছে সদরে নির্মিত ঘর নিয়েও। এতে বিপাকে পড়েছেন ঘরের বাসিন্দারা। অনিয়মকারীদের বিচার দাবি করেছেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বিষয়টি খতিয়ে দেখতে আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবনে ভালোভাবে থাকার স্বপ্ন দেখেছিলেন বরিশাল জেলার 2 সহস্রাধিক ভূমি ও গৃহহীন মানুষ। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। মেহেন্দিগঞ্জের শ্রীপুরের 4টি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল আছে আরও 14টিতে। বরিশাল সদর উপজেলার হিরণনগর ও গিলাতলি এলাকায় বেশ কিছু ঘরে ফাটল ধরেছে, মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরগুলো নির্মাণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। প্রধানমন্ত্রী ঘর দিছে, আইসি আশা ভরসা করি, কিন্তু ভাঙ্গা গেছে। ঠিক না করলে তার অবস্থা নাই। ফলনটা যদি ভালো করিয়া দিতে তার ঘরটা পড়তো না। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক। এই ঘরগুলো নির্মাণের মধ্যেই ভেঙে পড়ছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী দেওয়ার কারণে। যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। খুব অল্প সময়ের মধ্যে এটি উদ্ঘাটন করে কি সমস্যা রয়েছে আমরা অচিরে এগুলো সমাধান করব এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা শাস্তির আওতায় আনব। এ ঘটনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। জেলায় প্রথম ধাপে 1556টি ঘর নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রীর দেয়া এই ঘরগুলো উপহার হিসেবে পেয়ে এখানকার বাসিন্দারা আনন্দিত হয়েছিলেন, কিন্তু বসবাস শুরু করার কয়েকদিনের মধ্যেই তাদের আনন্দ ফিকে হয়ে গেছে। কারণ নানা ত্রুটি, নানা সমস্যা দিন দিন প্রকাট আকার ধারণ করছে। তারা ধারণা করছেন এখানকার নির্মাণ কাজে দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে এর বিচারও দাবি করেছেন তারা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মুন্সিগঞ্জে লৌহজংয়ে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে এখন ভাঙন আতঙ্ক। জরুরি পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে বালু বস্তা ফেলা হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। সোহার, এই পদ্মার যে রুদ্রমূর্তি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই বর্ষা আসতেই এই যে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়, যেটি 100 বছরেরও বেশি প্রাচীন স্কুল, সেটি কিন্তু ভাঙনে কবলে পড়েছে এবং এই ভাঙন থেকে রক্ষার জন্য কিন্তু জরুরি বালুর বস্তা ফেলার চেষ্টা করছে। এবং এখানকার যে এই স্কুলটি, যেটি 1902 সালে প্রতিষ্ঠিত, সেটি কিন্তু ভাঙনে কয়েক দফা সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি কিন্তু সরোজিনী নাইডুর স্মৃতি বিজড়িত গ্রাম ব্রাহ্মণগাঁও, সেই গ্রামে এটি প্রতিষ্ঠিত ছিল। সেখান থেকে কিন্তু এখন আনা হয়েছে কনকসার গ্রামে। সেখানেও
কিন্তু ভাঙনের কবলে পড়েছে। এই পরিস্থিতিতে এখানকার যারা আছেন সচেতন ব্যক্তি তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছেন এটিকে কিভাবে রক্ষা করা যায়। নবনির্মিত, আপনারা দেখছেন যে নবনির্মিত ভবন সহ এখানকার যে প্রশাসনিক ভবন, ক্লাসরুম, এখানকার শহীদ মিনার সবই কিন্তু ভাঙনের কবলে পড়েছে। এবং এখানে পানি উন্নয়ন বোর্ড যে একটি স্থায়ী প্রকল্প গ্রহণ করেছিল 9.10 কিলোমিটার, যেটি লৌহজং থেকে একেবারে টঙ্গিবাড়ি দিঘিরপাড় পর্যন্ত যেসব পয়েন্টে ভাঙছে সেটার উপরে প্রায় 447 কোটি টাকা ব্যয়, সেটি কিন্তু এক থেকে চূড়ান্ত অনুমোদন অপেক্ষা। কিন্তু সেটি স্থায়ী প্রকল্পটি কিন্তু এখনো মানে কাজ অনুমোদন না হওয়ার কারণে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু 1050 মিটার এলাকায় বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরির একটি জরুরি প্রকল্প গ্রহণ করেছে এবং সেটি কিন্তু বিভিন্ন স্থানে তারা চেষ্টা করছে ভাঙন ঠেকানোর, কিন্তু অনেক স্থানে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কারণ পদ্মার তীব্র স্রোত কিন্তু ধেয়ে আসছে। এবং এখানকার যে আপনারা জানেন যে লৌহজং যে উপজেলা সেটি কিন্তু নদী ভাঙনে সেই 90-র দশক থেকেই ক্ষতিগ্রস্ত এবং এখানে কিন্তু এর আগে অন্তত 41টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। এবং এই যে লৌহজং উপজেলা যে সদর, সেই ঐতিহ্যবাহী দিঘলি বাজার, সেগুলো কিন্তু এখন শুধুই স্মৃতি। এখানকার যে উপজেলা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, এগুলো সবকিছু নদীতে বিলীন হয়ে যায়। এর পরবর্তীতে কিন্তু আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে এবং গেল বছর আপনারা জানেন যে 9টি গ্রাম পদ্মা হারিয়ে যায়, একদম নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরও কিন্তু পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে তারা প্রকল্প গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে এই ভরা বর্ষা আসবার পরেও কিন্তু এই স্থায়ী প্রকল্পের কাজ শুরু করা যায়নি এবং সে কারণে কিন্তু এখানে অস্থায়ী ভাবে কাজ শুরু করেছে। এবং এইখানকার যে প্রায় 3 কোটি টাকার প্রকল্প, সেটিগুলো কিন্তু আপনারা জানেন যে একেবারেই মানে পানিতে জলে ফেলার মতো অবস্থা। কিন্তু তারপরে অস্থায়ী ভাবে তারা চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে অন্তত এই স্কুল সহ এই অঞ্চলের জনপদগুলোকে রক্ষা করা যায়, কারণ এই লৌহজং উপজেলায় অন্তত 8টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে আর টঙ্গিবাড়ি উপজেলায় আরো 6টি গ্রামে ভাঙন চলছে। এই 14টি গ্রাম কিন্তু এখন হুমকির মুখে এবং নদীর তীরের যেসব বসতি রয়েছে তারা কিন্তু একরকম নির্ঘুম রাত কাটাচ্ছে যে কখন কি অবস্থা হয় এবং তারা যে এখান থেকে বসতি সরিয়ে অন্যত্র নিয়ে যাবে সেরকম পরিস্থিতি কিন্তু এখানে নেই, কারণ একের পর এক ভাঙনের কারণে জনপদ একেবারে ছোট হয়ে আসছে এবং সেখানে সরিয়ে নেওয়ার জায়গা পাচ্ছে না। রাস্তার দুপাশেও কিন্তু কোনো স্পেস নেই, সেখানে অনেকেই বসতি নিয়ে চেষ্টা করছেন এবং এখানকার বিশাল জনপদ পদ্মায় বিলীন হওয়া কারণে কিন্তু তাদের এই চ্যালেঞ্জ। এবং আপনারা জানেন যে পদ্মা সেতুর খুব কাছেই কিন্তু এই গ্রামগুলো এবং পদ্মা সেতুর যে এই মাওয়া প্রান্তে যে তাদের বড় প্রকল্প ছিল সেটি কিন্তু পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কিন্তু সেই প্রকল্প এই মাওয়া প্রান্তে কমিয়ে আনা হয় এবং মাওয়া প্রান্তে প্রায় 2 কিলোমিটার এলাকায় পদ্মা সেতু প্রকল্পের আওতায় যে নদী শাসন চলছে আর প্রায় 12 কিলোমিটার এলাকায় নদী শাসন চলছে হচ্ছে এই জাজিরা এলাকায়, যেটি শরীয়তপুর জেলার মধ্যে পড়েছে। তো পদ্মার এই রুদ্রমূর্তি বা এই যে বৈচিত্র্যপূর্ণ পদ্মা, সেই পদ্মার ভাঙন কিন্তু ক্রমেই বিভিন্ন জায়গায় আসতে থাকে। এটা কিন্তু প্রাকৃতিক ভাবেই হচ্ছে, এটি পদ্মা সেতু নির্মাণের কারণে কোনো কিন্তু এই ভাঙনের কারণ নয়, এটি বিশেষজ্ঞরা জানিয়েছেন। এবং এই ভাঙন যে বিভিন্ন সময় এখানে হচ্ছে এবং এটিকে স্থায়ী প্রকল্প আগে থেকে গ্রহণ করলে তাদের এই সর্বনাশ অবস্থা কিন্তু মোকাবেলা করা সম্ভব ছিল এবং এই অঞ্চলে যে শস্য ভান্ডার ছিল, যে চর এলাকার গ্রামগুলো, সেগুলো বিলীন হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে এবার শস্য উৎপাদন অনেক কমে গেছে। এবং এই লৌহজং উপজেলার যে উপজেলা কৃষি কর্মকর্তা বলছিলেন যে তাদের এখানকার যেসব বৈচিত্র্যপূর্ণ শস্য সেগুলো কিন্তু এবার উৎপাদন করতে পারেননি। একই সঙ্গে এখানকার যে চরাঞ্চলে নানা রকম উৎপাদনমুখী কার্যক্রম সেগুলো ব্যাহত হয়। তো এই ছিল মুন্সিগঞ্জের লৌহজংয়ের নদী ভাঙনে সর্বশেষ। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে পদ্মা ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত থেকে আসলো ত্রিপুরার বিখ্যাত রানী জাতের আনারস। এর আগে গত 5 জুলাই রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য।
আনারস উপহার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 800 কেজি বিখ্যাত রানী জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার সকালে ফল নিয়ে একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাড়িভাঙ্গা আম পাঠানোর পরেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই উপহার পাঠালেন। বাংলাদেশের আখাউড়া প্রান্তে 2 দেশের শূন্যরেখায় আনারসের চালান গ্রহণ করেন চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা। ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ট্যুরিজম পরিচালক তরিৎ কান্তি চাকমা। এ সময় দুদেশের কর্মকর্তারা বলেন, ফল বিনিময়ে 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হয়েছে। इट इज़ नॉट जस्ट सेगमेंट्स में, पूरा हमारा रिलेशनशिप पूरा ही है, कंप्लीट रिलेशंस है। आवर एंगेजमेंट्स are increasing day by day, are getting stronger day by day. আমাদের কিন্তু আদান প্রদান অনেক বেশি হয়ে থাকে আমাদের ট্রেড হিসাবে। এই যে আমাদের সম্পর্ক, আমাদের যে একটা রিলেশন, সেটা আমরা স্ট্রেংথেন করছি। আমরা আশা রাখি ফিউচারে এটা আমরা বরকরার রাখবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 জুলাই রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা 300 কেজি আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 21 জুলাই উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভা শেষে জানানো হয়, ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় হিসেব অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। সে হিসেবে সারা দেশে 21 জুলাই উদযাপিত হবে ঈদুল আজহা। গত বছরের মতো এবারও বিধি নিষেধের মধ্যেই ঈদ উদযাপন করতে হবে। নওগাঁয় প্রশাসনের অনুমতি নিয়ে বসানো হলো কোরবানির পশুর হাট। হাজারো মানুষের ঠেলাঠেলিতে হাটে নেই স্বাস্থ্যবিধির বেলায়। তবে প্রশাসনের দাবি, সামাজিক দূরত্ব আর সচেতনতার দিক নজর রেখেই বসানো হয়েছে পশুর হাট। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। মানুষ আর পশুর এ গাদাগাদি নওগাঁর মহাদেবপুরের পশুর হাটের। করোনা সংক্রমণের নিয়ন্ত্রণহীন গতি কমাতে দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। তার মাঝেই শনিবার বসানো হয় কুরবানির পশুর হাট। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে পশু কেনা বেচার ঘোষণা দেওয়া হলেও এসব হাটে বিপুল মানুষের সমাগমে তা পুরোটাই উপেক্ষিত। স্থানীয় খামারিরা লালন পালন করা বিভিন্ন আকৃতির ষাঁড় গরু বিক্রির জন্য এই হাটে তুলছেন। তবে হাটে দূরের ব্যাপারী না আসায় কিছুটা কম দরে চলছে গরু বেচা কেনা। তবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে উদ্বেগ না থাকলেও গরুর মন্দা বাজারে চরম দুশ্চিন্তায় গো খামারিরা। লকডাউনের কারণে গরু হাটের ব্যাপারী করুণ দৃশ্য। মনে করেন যে খুব অনটনের দিন চলেছে, গরু কিনে বেচা নাই। এই গরু আপনার সঠিক দাম পাচ্ছি না। এখন এই গরুটা 26,000 টাকা দাম বলতেছে, তো আমার কিনাই ছিল 30,000 টাকা দিয়ে। খরচ আমার পড়ে গেছে 60,000 টাকা, দাম করতেছে 50-55,000 টাকা, তাতে আমার 5,000 টাকা লস হবে। হাটে হাজারো মানুষের ঢল থাকলেও প্রচারণার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করার দাবি হাট ইজারাদারের। আর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে বলছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মানে আমরা হাট পরিচালনা করার চেষ্টা করতেছি এবং পাশাপাশি আমরা যাদের মাস্ক নেয় তাদেরকে মাস্ক আমরা বিতরণ করতেছি। প্রত্যেক গেটে গেটে আমরা মাস্ক সেট করছি এবং হাত ধোয়ার জন্য পানি এবং হ্যান্ড ওয়াশ এর ব্যবস্থা আমরা করেছি। একটা গরু থেকে আর একটা গরুর যেন ডিস্টেন্স মিনিমাম 6 ফিট হয়, সেই 6 ফিট করে করে আমরা প্রায় 400টার মতো বাস আমরা ওখানে দিয়েছি এবং আমাদের 15 সদস্য টিম ওখানে সার্বক্ষণিক আছে। গত শুক্রবার নওগাঁ জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর ঘোষণা দেয়। জেলায় ছোট বড় প্রায় 60টি পশুর হাট রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা মহামারীতে কোরবানির পশু কেনার ক্ষেত্রে হাটের বিকল্প হিসেবে অনেকে বেছে নিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্ম ও খামার। এক্ষেত্রে পশুর রং, লাইভ ওয়েট বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হচ্ছে দাম। তবে প্রতারণা থেকে সতর্ক হয়ে বেচাকেনা করার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। লোকমান হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া দৈনন্দিন জীবনে প্রযুক্তির তেমন একটা ব্যবহার করা হয়ে ওঠে না তার। মহামারীতে নিজের ও পরিবারের সুরক্ষায় এবার কোরবানিতে দ্বারস্থ হন অনলাইনের। ফার্মগুলোর ফেসবুক কিংবা ওয়েবসাইটে দাম, রং এবং ওজনের ট্যাগ দেখে পশু পছন্দ করেন ক্রেতারা। ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাম পরিশোধের সুযোগ আছে এখানে। দেয়া হয় হোম ডেলিভারিও। গত বছর বিশেষ করে করোনা থেকে
এবং এই বছরে আমরা অনলাইনে গরু কিনতেছি। করোনার এই মুহূর্তে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা আছে ওটার মাথায় রেখে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং অনলাইনে বিক্রি করছি। অনলাইন ছাড়াও সরাসরি খামার থেকে বিক্রিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখন। অনেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পশুর ছবি দেখে সেটি আবার সরাসরি খামারে এসে পছন্দ করে নেন। এই ক্ষেত্রে জনসমাগম কম থাকায় এদিকে ঝুঁকছেন অনেক ক্রেতা। কোরবানি উপলক্ষে ইতিমধ্যে আমাদের 50 to 60% গরু সোল্ড আউট। হাটে অনেক জনসমাগম হয়, একটু রিস্ক থাকে আর কি, তো খামার থেকে নিলে নিরিবিলি আমরা কিনতে পারতেছি। পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে অনলাইন এবং অফলাইন তথা খামারে পশু বিক্রিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গতবারও খুব ভালো হয়েছে, এবার আরও বেগবান হয়েছে। ইতিমধ্যে 60,000 শুধু এই জেলার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যাতে একটু করে ক্রয় করে, একেবারে আমি চিনি না জানি না বা তার কোনো পূর্ব ইয়া না, সেক্ষেত্রে যাতে একটু ঝুঁকি কম নেয়। জেলায় স্থায়ী অস্থায়ী প্রায় 10,000 খামারে প্রতি বছর কোরবানির জন্য প্রস্তুত করা হয় প্রায় 7.5 লাখের মতো পশু। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁদপুরে নদীপথে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে টহল অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার ভোর থেকে জেলা শহরের 3 নদীর মোহনায় বেশ কয়েকটি স্পিড বোট নিয়ে টহল দিয়েছে কোস্টগার্ড। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে আশপাশের জেলা থেকে যেন নদীপথে কোনো ধরনের নৌযান চাঁদপুরে প্রবেশ করতে না পারে, এজন্য কঠোর নজরদারিতে ছিলেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌযানে কর্মরতদের মাঝে মাস্ক বিতরণ করে কোস্টগার্ড। সড়কপথের পাশাপাশি নদীপথে যেন চাঁদপুরের থেকে সংক্রমিত কোনো লোক বাড়ি যেতে না পারে এবং অন্যান্য জেলা থেকে যেন কোনো সংক্রমণ চাঁদপুর জেলা আসতে না পারে, এই জন্য আমাদের কঠোর নজরদারি চলছে। আমরা কোনো রকমে অপ্রয়োজনে যারা নদীপথ ব্যবহার করছে তাদেরকে আমরা কোনোভাবে অ্যালাউ করছি না। কুষ্টিয়ার খোকসায় প্রত্যন্ত গ্রামে স্থানীয়দের সহযোগিতায় গড়ে উঠেছে খুদে বাদুড়ের অভয় আশ্রম। পরিবেশের জন্য উপকারী এই খুদে বাদুড়ের সরকারিভাবে সংরক্ষণের দাবি উঠেছে। বিলুপ্তপ্রায় পৃথিবীর একমাত্র স্তন্যপ্রায় এ প্রাণী সংরক্ষণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা বোট ক্লাব। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। পুরনো জমিদার বাড়িটি পেয়ে নির্ভয়ে বসতি গড়েছে খুদে বাদুড়ের দল। কুষ্টিয়ার খোকসা উপজেলার রজিলা বট গ্রামের বধূ ডাক্তারের পরিত্যক্ত বাড়িতে 25 বছর ধরে আশ্রয় মিলেছে কয়েক হাজার খুদে বাদুড়ের, যেন থোকায় থোকায় ঝুলছে। এমন অভয়াশ্রমে থেকে খুদে বাদুড়রা ভোর হলেই মনের আনন্দে কিচিরমিচির ডাকে ঘুম ভাঙায় হিজলা বট গ্রামের বাসিন্দাদের। পৃথিবীর বিলুপ্ত প্রায় একমাত্র স্তন্যপায়ী এই প্রাণীদের এত কাছ থেকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরাও। পরিবেশের জন্য উপকারী এই খুদে বাদুড়দের সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানে অনেক ছোট বড় অনেক চামড়া রয়েছে, এগুলো দেখতে আমরা খুব আনন্দ পাই, তাই আমরা এখানে অনেক সময় আসি। এটা দর্শনার্থী অনেক আসে, প্রতিদিন প্রায় 2-2.5 হাজার। বর্তমানে বধূ ডাক্তারের নাতি রাজন আহমেদের প্রচেষ্টায় চলছে এই খুদে বাদুড়ের রক্ষণাবেক্ষণ। এই চামবাদুরগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য বা এখানে অভয় আশ্রম একটা করতে পারে, এরা নির্বিঘ্নে করতে পারে, এটা সরকারের কাছে আমাদের এলাকাবাসীর একটা দাবি। মানুষের জন্য ক্ষতিকারক পোকামাকড় নিধন এবং পরাগায়নের মুখ্য ভূমিকা পালন করে ফ্রুটস ব্যাট নামের এই খুদে বাদুড়। সংরক্ষণ করলে আমাদের জন্যই উপকার। তা আমরা মনে করি যে জনসাধারণ এদের পাশে থাকতে হবে এবং জনসাধারণ যেন এদেরকে বিরক্ত না করে, আমরা যেন বিরক্ত না করি, সেইটা আমাদের সচেষ্ট থাকতে হবে। কুষ্টিয়া জেলায় যেসব স্থানে বাদুড় আশ্রয় নেয় তা সংরক্ষণ করা হবে বলে জানান জেলা বার্ড ক্লাবের সভাপতি। এদেরকে সংরক্ষণ করা জরুরি। আমরা কুষ্টিয়া বার্ড ক্লাব সবসময় পাখি এবং বন্যপ্রাণী সংরক্ষণ করে থাকি। পাখির পাশাপাশি আমরা আশা করব যে আমাদের ক্লাব থেকে এই বাদুড়গুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে আমরা বসবো এবং সংরক্ষণ করব। কুষ্টিয়া বার্ড ক্লাবের তথ্য মতে কুষ্টিয়া অঞ্চলে 3 প্রজাতির বাদুড়ের বসবাস দেখা যায়। সময় সংবাদ, কুষ্টিয়া। করোনাকালে মানসিক প্রশান্তির জন্য বৃক্ষরোপণে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। এতে এই মন্দাকালেও ব্যবসা টিকিয়ে রাখতে পারছেন কেরানীগঞ্জের নার্সারি ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট বিভাগের তদারকি বাড়লে এবং ঋণ সহায়তা পেলে নিজেদের অবস্থান আরও শক্ত করার ব্যাপারে আশাবাদী এ খাতের ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসা বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি অফিস। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ফলদ, বনজ আর শোভাবর্ধনের নানা জাতের বাহারি এমন গাছ দেখলে মুহূর্তেই মন ভালো হবে যে কারোরই।
ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে প্রায় 100 বিঘা জমিতে একে একে গড়ে উঠেছে 40টি নার্সারি, যেখানে পাওয়া যায় বাংলাদেশের আবহাওয়া উপযোগী দেশি বিদেশি প্রায় সব ধরনের গাছ। আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে, আরো গাছ নিচ্ছি। এটা হচ্ছে অনেক বড় নার্সারি, এখানে সব রকম গাছ পাওয়া যায়। আমি তো খুচরা মাল বেশি, গাছ এখন আগের চেয়ে অনেক তুলনায় অনেক বেশি লাগাচ্ছে। করোনাকালে মানুষ হয়েছে প্রকৃতিপ্রেমী, বেড়েছে গাছের চাহিদা। তবে পরিসর বাড়াতে ঋণ সহযোগিতার পাশাপাশি কৃষি অফিসের আরো বেশি পরামর্শ দরকার বলে মনে করেন এখানকার নার্সারি মালিকরা। 10 জন কর্মচারী আছে, সবারে দিয়ে থয়ে মোটামুটি ভালো আছে। ব্যাংলং হলে অনেক সুবিধা হয়। কৃষি অফিস থেকে পরামর্শ আরো দিলে আরো ভালো হবে আর কি। বছর জুড়ে মোটামুটি ব্যবসাটা ভালো, লকডাউনের জন্য একটু মাঝে মাঝে ব্যবসা একটু খারাপ যাচ্ছে। গাছ বিক্রি ও পরিচর্যায় সব ধরনের পরামর্শ দেওয়া হয় দাবি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখাতে এগিয়ে আসার আহ্বান স্থানীয় কৃষি অফিসের। ছোট ছোট উদ্যোগ থেকে একটা বড় উদ্যোগে পরিণত হয়েছে। ব্যাংক থেকে যে লোন সুবিধাগুলো দেয়, নার্সারি শিল্পের একটা বড় ক্ষেত্র এখানে তৈরি হবে। নিজের সুস্থতার জন্য আপনি যদি নির্মল বায়ু সেবন করতে চান, তাহলে গাছ লাগাতে হবে। নিরাপদ ফলমূলও পাবেন। আসলে পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে প্রাকৃতিক এই অক্সিজেন কারখানার কোনো বিকল্প নেই। তাই সুন্দর আগামীর জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদেরই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। নজরদারি না থাকায় নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের সীমানায় মাছ শিকার করছে ভারতীয় ফিশিং বোট, এমন অভিযোগ স্থানীয় জেলেদের। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামছেন দেশীয় জেলেরাও। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থানের অভাব আর সরকারি সহায়তা সঠিকভাবে না পাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করছেন জেলেরা। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্রে সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের মতো এবারও 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। শুরুতে জনসচেতনতায় কিছু প্রচারণা চালালেও এখন ঘাটগুলোতে নেই মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো তৎপরতা। এই সুযোগ কাজে লাগিয়ে ভোলার চরফ্যাশনের বিভিন্ন ঘাট থেকে জেলেরা প্রতিদিনই মাছ শিকারে যাচ্ছেন সমুদ্রে। প্রকাশ্যেই জেলেরা ট্রলারে বরফ বোঝাই করে সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন, আর ধরা পড়া মাছও বিক্রি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। সরকার মনে করেন দেখা গেছে জেলেগো চাল দেয়, হ্যাঁ, কিন্তু আমরা জেলে কোনো চালপাত কিছু পাইতেছি না। অভিযান দিছে, কোনো আমাকে কোনো সহযোগিতা নেই। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন প্রতিবেশী দেশের জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরায় ক্ষুব্ধ উপকূলের জেলেরা। এছাড়া বেকার জেলেদের সরকারি সহায়তা বিতরণেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। ভারতের বোট চলে, এবং বাংলাদেশের বোট কেন চলে না? কেন অভিযান? কি কারণে? কি অবস্থা? সরকারদের আবেদন করি ইন্ডিয়ার ট্রলারের জন্য বাংলাদেশ মাছ না ধরতে পারে। অপরদিকে অভিযান জোরদার করার কথা জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তা। তবে যেহেতু আমি জানতে পারলাম যে এখনো কিছু নৌযান যাচ্ছে, এদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করব। আর অবৈধ মাছ শিকার কমে গেছে দাবি করে অভিযানের সুফল পাওয়ার আশার কথা জানিয়েছেন জোনাল কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তা। অবৈধ মৎস্য শিকার, জলদস্যু প্রতিরোধ, চোরাচালানি, এই সমস্ত সকল কর্মকাণ্ডে আমরা পূর্বের চেয়ে অনেক বেশি সচেষ্ট আছি এবং আমরা সফলও হচ্ছি। জেলার 1,40,000 নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী প্রায় 64,000 জেলেকে প্রথম কিস্তির খাদ্য সহায়তার অধিকাংশ বিতরণ হলেও দ্বিতীয় কিস্তির বরাদ্দ এখনো আসেনি। সময় সংবাদ, ভোলা। কুষ্টিয়ায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর মিছিল। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এলাকার সামনে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। এবং গতকালকে শুধুমাত্র কিন্তু কুষ্টিয়াতে 245 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু শনাক্ত হয়েছে কুষ্টিয়া জেলায়। তো কুষ্টিয়া যে জেনারেল হাসপাতালটি রয়েছে, যেটি কোভিড হাসপাতালে হিসাবে আসলে ব্যবহার হচ্ছে, সেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, তার বিপরীতে কিন্তু আজ সকাল পর্যন্ত 292 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে পরিমাণে রোগী আছে, অতিরিক্ত রোগীর চাপ বহন করার জন্য আসলে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আসলে তারা অতিরিক্ত পরিশ্রম করা লাগছে, যার কারণে কিন্তু তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
80টি সিটের বিপরীতে কিন্তু সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং বাদবাকি যে রোগীগুলো রয়েছে তাদের অক্সিজেন প্রয়োজন হলে কিন্তু সিলিন্ডারের মাধ্যমে তাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। তো কুষ্টিয়ার বিশেষ করে সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি। এই সিভিল সার্জন মূলত আমাদেরকে যে বিষয়টি বারবারই কিন্তু বলছেন যে আসলে কুষ্টিয়ার কিন্তু শহরের তুলনায় কিন্তু গ্রামে কিন্তু এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে কিন্তু শহরের পাশাপাশি কিন্তু গ্রাম অঞ্চলেও বিশেষ করে সামাজিক দূরত্ব এবং সেই সাথে কিন্তু সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে কিন্তু আসলে এখানে পরামর্শ দিচ্ছেন কুষ্টিয়া সিভিল সার্জন এবং সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত গ্রাম পর্যায়ে যে রোগীগুলো আসতেছে সেই রোগীগুলো কিন্তু লাস্ট এসে যখন শ্বাসকষ্ট নিয়ে কিন্তু তারা আসলে কুষ্টিয়া জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে, যার কারণে কিন্তু দিন দিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু মৃত্যুর সংখ্যা। কারণ এই কোভিডের বিশেষ করে কোভিড আক্রান্ত হলে কিন্তু তাদের জ্বর এবং সর্দি কাশি যে প্রথম যে উপসর্গটা আছে এই উপসর্গটা আসলে এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু খুব বেশি গুরুত্ব দেয় না, যার কারণে কিন্তু আসলে এই যে শেষ স্টেজে এসে কিন্তু তাদের চিকিৎসা নিতে হিমশিম খেতে হচ্ছে এবং যখন রোগীর অবস্থা শেষ দিকে তখন কিন্তু তারা চিকিৎসা নেওয়ার জন্য আসতেছে, যার কারণে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকদের। তো কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত সামাজিক দূরত্ব এবং লকডাউন যাতে সবাই কঠোরভাবে মানে সেই বিষয়ে আসলে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেলায় কিন্তু নিয়মিত আপনার সাধারণ মানুষের উপরে এবং যাতে কেউ নিরাপদ দূরত্ব বজায় রাখে সেই বিষয়ে কিন্তু নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে কিন্তু কুষ্টিয়ার 6টি উপজেলাতে। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এই লকডাউনের বিষয়ে আসলে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এই কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে মোট 14টি কিন্তু দল তৈরি করা হয়েছে, যাদের শুধুমাত্র 7টি দল কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া শহর কেন্দ্রিক যাতে কেউ কোনোভাবে প্রবেশ করতে না পারে এবং যানবাহন নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছে এবং ইতিমধ্যে কিন্তু আর যে এই 7টি দল রয়েছে পুলিশের যে 7টি দল রয়েছে এই 7টি দল কিন্তু মূলত কুষ্টিয়ার বিভিন্ন সাধারণ মানুষ এবং জনসচেতনমূলক কাজ করে যাচ্ছে এবং কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের শোভাযাত্রা করা হচ্ছে এবং নিয়মিত কিন্তু গাড়ি নিয়ে এবং টহলের ব্যবস্থাটা জোরদার করা হচ্ছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া যে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাটা এখন পর্যন্ত ভালো রয়েছে এবং তারা নিয়মিত এখান থেকে অক্সিজেন এর ব্যবস্থাটা তারা নিয়মিত দিতে পারছে সাধারণ রোগীদের, যার কারণে রোগীরা উপকৃত হচ্ছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে এই করোনা আক্রান্ত এবং মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে এই সর্বশেষ তথ্য। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে সেখানকার করোনা রোগীদের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM রাশেদ। বরিশালে উপার্জনহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। রোববার রাত 10:30টায় নগরীর কেডিসি কলোনি ও বঙ্গবন্ধু এবং বরফকল কলোনিতে এই কার্যক্রমের সূচনা করা হয়। প্রথম দিন 3 কলোনির 2350টি ঘরে প্রতিটিতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। প্রতি ব্যাগে 10 কেজি চাল, 1 কেজি ডাল, তেল, 1 কেজি আলু, 2 কেজি রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সের নিয়াবত সাদিক আবদুল্লাহ নগরীর 24টি কলোনির প্রতিটিতে পর্যায়ক্রমে এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবেন বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ধাপে ধাপে 30টি ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষের মধ্যেও ত্রাণ বিতরণ করা হবে। করোনার মধ্যে বাড়িতে ত্রাণ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মহীন অসহায় মানুষের মাঝে 15 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিধি নিষেধ বাস্তবায়নে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়। এ সময় তালিকাভুক্ত 12,000 চা দোকানদার ও গাড়ি চালকের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। গাজীপুরে হট নম্বরে ফোন করলে করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা। রোববার দুপুরে নগরীর চান্দনা স্কুল মাঠে 8টি অ্যাম্বুলেন্স নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ নেতা হীরা সরকার। এ সময় তিনি অক্সিজেন সংকটে থাকা রোগীদের জন্য শতাধিক সিলিন্ডার মজুদের কথা জানান। গাজীপুরে যে কোনো বাসিন্দা 0173
830-130 নম্বরে যোগাযোগ করলেই 24 ঘন্টা এ সেবা দিতে প্রস্তুত থাকবেন স্বেচ্ছাসেবীরা। রাজধানীর নির্মাণাধীন ভবনগুলো যেন এডিসের খোয়ার। ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে রোববার সরকারি সহ 21টি ভবনে মিলেছে এডিসের লার্ভা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবন মালিকদের 4 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে, দেয়া হয়েছে মামলাও। রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে ঢাকা উত্তর সিটির চিরুনি অভিযানে জমে থাকা পানিতে পাওয়া গেল এডিসের অসংখ্য লার্ভা। এজন্য জরিমানা করা হয় 1 লাখ টাকা। একই এলাকার শাহজাহান রোডের নির্মাণাধীন আরও 2টি ভবনে একই চিত্র। মালিক না থাকায় দেয়া হয়েছে নিয়মিত মামলা। লকডাউনের কারণে বের হই না, এটা বুঝতে পারি না। আমরা বুঝতে পারলে তো আর এইভাবে রাখবো না। 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিকালের দিকে বাড়ে, কিন্তু সন্ধ্যার সময় দুমা দেওয়া যায়, কিন্তু দুমায় কিছুক্ষণ কমে আবার বাড়ে। প্রচুর লার্ভা এখানে পাওয়া গেছে। যেহেতু লার্ভা পাওয়া গেছে, আমাদের তো আর অন্য কোনো বিকল্প নেই, তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 1 জুন থেকে 12 জুন পর্যন্ত আমরা চিরুনি অভিযান করেছি। এইটা আমাদের এই বছরের 3য় চিরুনি অভিযান। সবগুলো ওয়ার্ডে একযোগে আমরা এই অভিযানটা পরিচালনা করছি এবং আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের নাগরিকদেরকে সম্পৃক্ত করা। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 2 এর 12টি ওয়ার্ডে একযোগে চলে এ অভিযান। এখানেও একাধিক ভবনে মেলে এডিসের লার্ভা। ভবন মালিককে করা হয় জরিমানা। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওইটার মধ্যে সেফটি ট্যাঙ্কের মধ্যে কিছু পানি জমা ছিল অনেকদিন যাবত, হয়তোবা পানির মধ্যে ডেঙ্গু মশার ডিম পাওয়া গেছে, ওই জন্য জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে এবং তারা নিজেদের প্রপার্টি রক্ষা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করছে আর কি। রাজধানীতে 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 48 জন, আর সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 179 জন। এডিস নিধনের জন্য চলমান চিরুনি অভিযান চলবে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ সুইডেন, যেখানে গ্রীষ্মের প্রায় 1.5 মাস সূর্য ডুবে না বললেই চলে। প্রায় 24 ঘন্টায় দেশটির কোনো না কোনো অঞ্চলে দিনের আলো থাকে। গ্রীষ্মকালে দেশটির বিভিন্ন অঞ্চলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। মধ্যরাতে সূর্যের দেশ হিসেবে পরিচিত উত্তর ইউরোপের সুইডেন। দেশটির কিরোনা সহ বেশ কিছু অঞ্চলে গ্রীষ্মের একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবতে দেখা যায় না বললেই চলে। মূলত অতি উচ্চ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণেই মধ্যরাতেও এখানে সূর্যের দেখা মেলে। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে নয়, বরং ঘড়ির কাঁটা দেখেই সুইডেনের মানুষজন গ্রীষ্মের এই সময়টাতে স্বাভাবিক জীবনযাপন করেন। এখানে যেটা হয়, আমরা সবসময় ঘড়ি কাঁটা দেখে অফিসে যাই। আমাদের কাজকর্ম, আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম সবকিছু আমরা ঘড়ি কাঁটা দেখেই করি। লম্বা সময় ধরে ডে লাইট থাকার কারণে বাচ্চাদের রুটিনের একটু হেরফের হয়ে যায়। বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর ডে কেয়ারে সবাই অ্যাটেন্ডও করে না, যার কারণে বাচ্চারা অনেক আউটডোর অ্যাক্টিভিটি করতে থাকে। গ্রীষ্মকালে শিশুদের বেশিরভাগ স্কুল বন্ধ থাকার পাশাপাশি এই সময়টা পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকেন সুইডিশ সহ প্রবাসী বাংলাদেশিরা। সামারে আমরা অনেক মজা করি, কারণ অনেক সান থাকে আর আমরা বাইরে সুইমিং করতে যাই, বাইরে গ্রিল করি, পিকনিক করি। সুইডেন সহ উত্তর ইউরোপের বেশ কিছু অঞ্চলে বছরের এই সময়টা যেমন সূর্য অস্ত যেতে দেখা যায় না, তেমনি শীতকালে একটা নির্দিষ্ট সময় সূর্য উদিত হতে দেখা যায় না, যেখানে স্বাভাবিক জীবনযাপনে ঘড়ির কাঁটাই একমাত্র ভরসা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। স্পেনে ভ্যাকসিন কার্যক্রম সহজ এবং বয়সের সময়সীমা উন্মুক্ত করে দেওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দেশটিতে খুব সহজে যে কোনো মানুষ রেজিস্ট্রেশন করে টিকাদান প্রক্রিয়া যুক্ত হতে পারছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মোকাবেলায় স্পেনে ফ্রন্ট লাইনারদের দিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও এখন সবার জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটিতে প্রাথমিক পর্যায়ে টিকা পাওয়া না পাওয়া কিংবা কবে নাগাদ সাধারণ মানুষ পাবে এ নিয়ে শঙ্কা কাজ করেছে। তবে বর্তমানে সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন মজুদ থাকায় সে সংখ্যা অনেকটাই কেটে গেছে। আমি ভ্যাকসিন দিয়েছি, কিন্তু আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, কোনো ধরনেরই সাইড এফেক্ট ছিল না। করোনা ভ্যাকসিন নেওয়ার আগে আমরা খুবই আতঙ্কিত ছিলাম, কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের ভিতরের থেকে সে আতঙ্কটা চলে গেছে। এদিকে সবকিছু খুলে দেওয়ার পর স্পেনে নতুন করে আবারও আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। শুরু থেকে ব্যাপকভাবে সবাইকে টিকাদানের আওতায় না নিয়ে আসাকেই দায়ী করছেন অনেকে। এখন আবার করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় আনন্দের পাশাপাশি আমাদের চিন্তাও হচ্ছে। স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 39,37,000-এর বেশি আর মারা গেছেন 81,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, স্পেন।
গত বছর 29 নভেম্বরের আগে বাংলাদেশে ছুটিতে এসে করোনার কারণে আটকা পড়া প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার। কাতার ফিরতে আর লাগবে না অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট। 12 জুলাই থেকে আগের মতো ফিরতে পারবেন প্রবাসীরা। তবে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে তাদের গুনতে হবে জরিমানা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশে ছুটিতে এসে করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছেন বহু কাতার প্রবাসী। অনুমতি সাপেক্ষে কিছু প্রবাসী ফিরতে পারলেও তাদের বড় একটি অংশ ফিরতে পারেননি কাতারে। আটকা পড়া এসব প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার সরকার। 12 জুলাই থেকে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট ছাড়া আগের মতো কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা। তবে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের দিতে হবে জরিমানা। আটকা পড়া প্রবাসীদের এন্ট্রি পারমিট ছাড়া ফেরার অনুমতি দেওয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। কাতার সরকার এন্ট্রি পারমিট বাতিল করায় আমরা প্রবাসী বাংলাদেশিরা খুবই আনন্দিত। আটকে পড়া কাতার প্রবাসীরা খুব শীঘ্রই ফিরতে পারবেন নিজ নিজ কর্মস্থলে। যারা দীর্ঘদিন থেকে দেশে আটকে পড়ে আছে তারা এখন অ্যান্টি পারমিট ছাড়াই কাতারে ফিরে আসতে পারবে। এ নিয়ে আমরা কাতার সরকারকে, আমরা প্রবাসী বাংলাদেশিরা অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আটকে পড়া কাতার প্রবাসী ভাইয়েরা, আপনারা আবার কাতারে ফিরতে পারবেন অ্যান্টি পারমিট ছাড়া। সেক্ষেত্রে কাতারের একটি ওয়েবসাইট হুকুমি, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে জরিমানা এসেছে সেগুলো পরিশোধ করে আপনি আবার কাতারে ফিরতে পারবেন। যাদের আকামা বা আইডির মেয়াদ শেষ ও যাদের আইডির মেয়াদ আছে, কাতারের বাইরে 6 মাসের বেশি সময় পার করেছেন, তারা কাতারের সরকারি ওয়েবসাইট হুকুমির মাধ্যমে ফি ও জরিমানা দিতে পারবেন। সময় সংবাদ, কাতার। কঠোর লকডাউনেও অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। অনেকেই কর্মহীন থাকার প্রভাব পড়ছে সিডনি প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অবস্থার উপরেও। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন এস.এম. আমিনুল রুবেল। লকডাউনের কারণে প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলি। সাময়িকভাবে চাকরি হারিয়েছে অনেকেই। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে খুব বেশি আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা না থাকায় অনেকেই খণ্ডকালীন চাকরি হারিয়ে অস্থিরতায় দিন পার করছে। প্রবল শীত, লকডাউন ও ক্রেতাদের আর্থিক অসঙ্গতির কারণে ঈদের আগে গতানুগতিক কেনাকাটা একদমই থমকে গেছে। লকডাউনের মধ্যেই পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনায় ইতিমধ্যেই অনেক প্রবাসী এবছর বাংলাদেশে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনার নতুন সংক্রমণের। কঠোর লকডাউনেও বেড়েই চলেছে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ। ইতিমধ্যেই গত 2 সপ্তাহে 550 জনেরও বেশি সংক্রমিত হয়েছে এবং দীর্ঘ 10 মাস পরে সিডনিতে করোনা আক্রান্ত হয়ে আজ একজন মারা গেছেন। ইতিমধ্যেই তরুণ রোগী সহ আইসিইউতে আছেন 15 জন। গত 24 ঘন্টায় বৃহত্তর সিডনিতে 77 জন সংক্রমিত হয়েছে, যা কিনা গত 14 মাসের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় মাত্র 10 ভাগের মতো মানুষ করোনা ভ্যাকসিনের 2টি ডোজই নিতে সক্ষম হয়েছে। এর জন্য সরকারের অতিরিক্ত সতর্কতা ও ফাইজারের অপ্রতুলতাকে চিহ্নিত করা হয়েছে। তবে নতুন করে সংক্রমণ বাড়ায় টিকা গ্রহণের লাইন দীর্ঘতর হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপের দিকে গেলেও তার সরকার অবাক হবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কঠোর পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে। 3 দফায় বৃহত্তর সিডনি ও এর আশেপাশের কয়েকটি ছোট শহরের লকডাউন বেড়েছে। পরিস্থিতির দাবি অনুযায়ী আরও দীর্ঘতর হবে এমনটাই শঙ্কা বিশেষজ্ঞদের। সব মিলিয়ে 31,000 করোনা সংক্রমিত রোগীর মধ্যে অস্ট্রেলিয়াতে প্রবাসী বাংলাদেশি কেউ কেউ আক্রান্ত হলেও পুরো মহাদেশে এখন পর্যন্ত একজন বাংলাদেশীও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অভিবাসন প্রক্রিয়ায় চলমান জটিলতার অবসান ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পর্তুগালের লিসবনে সমাবেশ করেছে অভিবাসীরা। করোনা স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই সমাবেশে বৈধকরণ প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা। লিসবন থেকে তারেকুল হাসান আশিকের রিপোর্ট। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের ডাকে সাড়া দিয়ে রাজধানী লিসবনের ঐতিহ্যবাহী প্রাসাদো কমার্সিওতে জড়ো হন কয়েকশো অভিবাসী। এদের অধিকাংশই 1.5 থেকে 2 বছর, কেউ কেউ কয়েক বছর ধরে অপেক্ষা করছেন পর্তুগালের রেসিডেন্স পারমিটের আশায়। নিয়মিত কর পরিশোধ,
বা বৈধ হবার প্রয়োজনীয় সব শর্ত পূরণের পরও করোনা মহামারী বা পর্তুগালের ইমিগ্রেশন সংস্থার নানা সীমাবদ্ধতা ও জটিলতায় এখনও কাঙ্ক্ষিত রেসিডেন্স কার্ড না পাওয়ায় হতাশ অভিবাসীরা। তাদের দাবি সুশৃঙ্খল প্রক্রিয়ায় এদের এসব সমস্যার সমাধান হোক। দেখুন, আমরা নিয়মিত কর পরিশোধ করছি, এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ রয়েছে, তবুও কেন এত ভোগান্তি আমাদের? সমাবেশে পর্তুগিজদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশ কমিউনিটির অনেকে। পর্তুগিজ সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমরা অনেক কষ্ট করছি, এই কষ্ট তারা না পায়, এজন্য আমরা তাদের জন্য আইসি, ইনশাআল্লাহ এটা কামিয়াব হবে। প্রত্যেকটা দেশের অভিবাসীরা এখানে সমবেত হয়েছে, তাদের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল। তাদের দাবি একটাই, পর্তুগালে আর এখন অপেক্ষা করা যাবে না, এখনই সরকারকে তার ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে পর্তুগালের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা সেফের সংস্কারের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। এছাড়াও অভিবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। করোনা মহামারীতে নানা সংকটের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সংকট বেড়েছে অভিবাসীদের। বৈধকরণ প্রক্রিয়ায় শুধু দীর্ঘায়িত হয়নি, পদে পদে হয়রানি আর ভোগান্তি বেড়েছে অনেক গুণ। অন্তত পর্তুগালে থাকা এসব অভিবাসীদের প্রত্যাশা, তাদের এসব সমস্যার সমাধানে পর্তুগালের সরকার দ্রুত পদক্ষেপ নেবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ পর্যন্ত ইতালিকে থামাতে পারল না ইংল্যান্ড। থ্রি লায়নের স্বপ্ন গুড়িয়ে ইউরোর দ্বিতীয় শিরোপা জয় করল মানচিনির শিষ্যরা। আমরা জিতছি! And I'm celebrating that Italy has won the cup. করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড, 230 জনের প্রাণহানি। গ্রামাঞ্চলে শ্বাসকষ্ট না হলে পরীক্ষায় করাচ্ছেন না কেউ, হাট বাজারে স্বাস্থ্যবিধি সম্পূর্ণ উপেক্ষিত। 2000 কোটি টাকার প্রকল্প বেড়ে দ্বিগুণ, 9 বছরে কয়েক দফা বেড়েছে মেয়াদও। বিআরটি প্রকল্পে গাজীপুরের করিডোর নিয়ে প্রশ্ন। এবং করোনা মহামারীতে কোরবানির পশু কিনতে অনেকে বেছে নিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্ম ও খামার। পশুর রং, লাইভ ওয়েট বিবেচনায় দাম নির্ধারণ। এ ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।